হাই স্টুডেন্টস, আজকের আমাদের পড়ানোর বিষয় প্রিজম। এটা আসলে আগের যে ভিডিওটা তারই হচ্ছে কন্টিনিউয়েশন। আমরা দেখি যে এই ধর একটা প্রিজম আছে, এই প্রিজমে একটা রশ্মি এসে পড়ে কি হবে যে দ্বিতীয় প্রতিসারক তল দিয়ে নির্গত হবে। এটা আমরা দেখেছি আগের ভিডিওতে। এবারে এই নির্গত রশ্মি পাওয়ার বা না পাওয়ার ক্ষেত্রে আপতন কোণের কি ভূমিকা আছে বা তার যে সীমাস্ত মান সেটা আমরা দেখব। ধরা যাক আমি একটা রশ্মি এখানে ধরো ফেলছি প্রথম প্রতিসারক তলে, এটা লম্ব আছে, মানে এখানটায় এটা আপতন কোণ I1 প্রতিষ্ঠিত হলো, এখানটায় R1, এখানে লম্ব টানলাম, এখানে হচ্ছে R2, এবারে ভূমির দিকে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে I2। মানে আপতন কোণ হচ্ছে I1 আর নির্গত কোণ এখানে আমরা দেখতে পাচ্ছি I2। আর মিডিয়ামগুলো এখানটা এয়ার, এটা গ্লাস, এখানেও সেই সেম মিডিয়াম এয়ার আছে। এবারে এই যে নির্গত রশ্মি, এই রশ্মিটা পাওয়া বা না পাওয়ার ক্ষেত্রে এই আপতন কোণের কি ভূমিকা আছে এটা আমরা দেখব। খেয়াল করে দেখো যে এখানে আপতন কোণ I1 যদি বাড়ে তাহলে কিন্তু R1টা বাড়বে, অথবা I1 যদি কমে তাহলে R1 কিন্তু কমবে। এটা কিন্তু খেয়ালটা রাখতে হবে। কেন এটা হচ্ছে তোমরা এই রিলেশন দেখলে বুঝতে পারবে। এখানটায় যখন প্রতিসরণ হয় তখন মিউ সমান আমরা জানি না, এই যে সাইন I1 বাই সাইন R1 হয়, এটা হচ্ছে মিউ। এবার মিউর মান তো কনস্ট্যান্ট, তার মানে কি আর দুটোই হচ্ছে সাইন এদের অনুপাত আছে। বোঝাই যাচ্ছে I1 যদি বাড়ে তাহলে R1 কি হবে, বাড়বে, দুটি সাইন আছে এবং অ্যাঙ্গেল যদি বাড়ে তাহলে সাইনের মানটাও বাড়ে আমরা জানি। তাহলে বোঝাই যাচ্ছে I1 যদি বাড়ে তাহলে R1টা বাড়বে, I1 যদি কমে তাহলে R1টা কমবে। এই রিলেশন থেকে আমরা পাচ্ছি। এবার ধরা যাক I1 বাড়লো তাহলে R1টা বাড়বে, R1 যদি বাড়ে তাহলে R2 কি হবে, R2 কিন্তু এক্ষেত্রে কমে যাবে। তার পেছনের কারণটা হচ্ছে এ প্রতিসারক কোণ, এই যে এ সমান হচ্ছে R1 প্লাস R2। এবার প্রতিসারক কোণ এ তো ফিক্সড আছে একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে, সুতরাং R1 যদি বাড়ে তাহলে R2 কি হবে, কমে যাবে। বোঝা গেল? তাহলে I1 বাড়লে R1 বাড়বে, তার পেছনে কারণ এটা। R1 যদি বাড়ে তাহলে R2 কিন্তু কমে যাবে, কারণটা এ সমান R1 প্লাস R2। এবার দেখা যাক তাহলে R1 বৃদ্ধির সঙ্গে R2 কিন্তু কমে গেল, তাহলে R2 যদি কমে তাহলে I2 কি হবে, I2 কিন্তু কমে যাবে। কারণটা কি, এগেন সেই একই রিলেশন, মানে আমরা মিউ সমান বলতে পারি দ্বিতীয় তলের প্রতিসরণের জন্য সাইন I2 বাই সাইন R2। এটা তাহলে হচ্ছে, তার ফলে বোঝা যাচ্ছে যে R2 যদি কমে তাহলে I2টাও কমে যাবে, বা এটা বাড়লে এটাও বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই যে I1 যদি কমে তাহলে R1 কি হবে, কমবে, পেছনে কারণ এই রিলেশন। R1 যদি কমে তাহলে R2 কিন্তু বাড়বে, তার পেছনে কারণ এ সমান R1 প্লাস R2। তাহলে এটা ফিক্সড, R1 কমে গেছে, তার মানে R2টা বাড়বে। আবার দেখি R2 যদি বাড়ে তাহলে I2টা বাড়বে, কারণ কি না এইখানে প্রতিসরণের সময় মিউ সমান এই রিলেশনটা পাচ্ছি, সেই একই কারণ। ঠিক আছে, এবারে এই নির্গত রশ্মি পাওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে আমি যদি I1টা ক্রমশ কমাতে থাকি তাহলে R1টা ক্রমশ কমতে থাকবে। এটা R1টা যদি কমে তাহলে R2টাও বাড়বে, R2টা বাড়লে I2টাও বাড়তে থাকবে, মানে ক্রমশ I2টা দেখা যাবে এই হবে, এই রকম এইভাবে যাবে, একটা সময় কিন্তু গা ঘেঁষে এইভাবে যেতে থাকবে। এবং সেক্ষেত্রে এই R2র মানটা বেড়ে কত হবে, সংকট কোণ ঘন থেকে লঘুতে যাচ্ছে, গ্লাস থেকে এয়ারে, তাহলে R2র মান তখন θc হয়ে যাবে। এবারে যদি I1টা আরো বেশি কমে যায় তার মানে R1 তখন আরো কমবে, এবং R2র মান যদি θc থেকে বেড়ে যায় তখন কি হবে,
I2 আর I2 তখন মানে তখন নির্গত রশ্মি থাকবেই না। তার মানে কি, তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হবে। ঠিক আছে, আমরা ছবিটাকে একটু পরিষ্কার করেছি দেখে নিই। দেখো এখানে আমরা ছবিটা এঁকেছি, তাহলে কি হবে না, এই আপতিত রশ্মির এই কোণটাকে আমরা ক্রমশ ছোট করছি, করতে করতে আমি এখানটা IM করেছি। IM বলতে এটা বুঝতে হবে যে I মিনিমাম। হ্যাঁ, তো I মিনিমাম কোণে এসে যদি পড়ে তাহলে দেখা যাচ্ছে এখানটায় দ্বিতীয় তলে আপতন কোণটা সংকট কোণ থিটাসির সঙ্গে সমান, এবং সেক্ষেত্রে গা ঘেঁষে বেরোচ্ছে। এবারে দেখো যেটা আমাদের লেখা আছে, যেটা আমরা বলতে চাইছি, নির্গত রশ্মি পাওয়া যদি আমাদের উদ্দেশ্য থাকে, রশ্মি পাওয়া যদি উদ্দেশ্য থাকে, তাহলে এই কোণটা কিন্তু মিনিমাম কোণ হবে। আবার একবার রিপিট করি যে এই যত এই কোণটা ছোট হবে তত কি হবে, R1 ছোট, R2টা বড়, এবং এটা সর্বোচ্চ থিটাসি হতে পারে। সেক্ষেত্রে কোনো রকমে আমরা গা ঘেঁষে রশ্মিটা পাচ্ছি, কোনো রকমের রশ্মিটা পাচ্ছি, এবং রশ্মি পাওয়াটাই আমাদের হচ্ছে উদ্দেশ্য। আমরা যদি মিনিমামের থেকে আর যদি বেশি অ্যাঙ্গেল যদি করতাম, বেশি অ্যাঙ্গেল যদি রশ্মি ফেলতাম, তাহলে এখানটা R2 মানটা থিটাসির থেকে কম হতো এবং আমরা আরামসে নির্গত রশ্মি পেতাম। ঠিক আছে, তাহলে নির্গত রশ্মি যদি পাওয়া আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে এটা কিন্তু মিনিমাম অ্যাঙ্গেল। কারণটা, এর থেকে যদি অ্যাঙ্গেল আরও কমে যায় তাহলে R2 মানটা থিটাসির থেকে বেড়ে যাবে এবং সেখানটায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং নির্গত রশ্মি পাবো না। আবার উল্টোভাবে যদি বলা হয় যে আমাদের নির্গত রশ্মি পাওয়াটা উদ্দেশ্য নয়, না পাওয়া আমাদের উদ্দেশ্য, তাহলে বুঝতে পারছো যে এরই ভেতরে, এই যে লম্ব থেকে IM, এরই ভেতরে আমরা যদি রশ্মিটাকে ফেলতে থাকি তাহলে কি হবে, তাহলে এই R2 মানটা থিটাসি বা থিটাসির থেকে বেশি হবে এবং সেক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং কোনো নির্গত রশ্মি পাবো না। অতএব এখানে IM অ্যাকচুয়ালি দুটো কিন্তু মানে হবে, এটা I মিনিমামও হতে পারে। I মিনিমামটা হচ্ছে পাওয়ার ক্ষেত্রে মানে রশ্মি পাওয়ার ক্ষেত্রে, এটা রশ্মি পাওয়ার ক্ষেত্রে। আবার এই IMটাকে আমরা I ম্যাক্সিমামও ভাবতে পারি। সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে রশ্মি না পাওয়া যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে এর ভেতরে যদি রশ্মি যদি আসে তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে এবং সেক্ষেত্রে আমরা কোনো নির্গত রশ্মি পাবো না এবং তার জন্য এই অ্যাঙ্গেলটাই ম্যাক্সিমাম। আর এর থেকে যদি বেশি অ্যাঙ্গেল হয় তাহলে আমরা নির্গত রশ্মি আরামসে পাবো। কারণটা কি, এটা তাহলে বেশি হবে, IM আপতন কোণ বেশি হবে, R1টাও বাড়বে, এই মানটা ছোট হয়ে যাবে, তার ফলে প্রতিসরণ কোণটা কম হবে, অর্থাৎ নির্গত রশ্মি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এবারে এই IM এর মানটা আমাদের হিসেব করতে হবে। দেখে নিই আমরা যে IM এর মানটা কত হবে। তাহলে এইখানটা প্রতিসরণের জন্য আমরা বলতে পারি মিউ সমান সাইন IM বাই সাইন R1। অতএব সাইন IM সমান হচ্ছে মিউ সাইন R1, অথবা এটাকে বলা যাবে মিউ সাইন R1 প্লাস R2 মিলে কত হয় না A হয়, এই প্রতিসারক কোণ বা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা। তাহলে এটাকে বলবো A মাইনাস R2, অথবা এটাকে বলা যাবে মিউ সাইন A মাইনাস R2। তাহলে কি হচ্ছে, থিটা সি হয়ে যাচ্ছে। মানে যে ক্ষেত্রে এই মিনিমাম অ্যাঙ্গেলে আপতনের জন্য যদি কোনো রকমে আমি রশ্মিটা পাই, এটা রশ্মি পাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল, সেই শর্তে আমরা এটাকে R2টাকে থিটা সি ধরে এরকম ভাবে লিখলাম।
ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে দাঁড়াবে যে সাইন আই এম সমান হচ্ছে মিউ, এটাকে ভেঙে দিই, তাহলে দাঁড়াবে সাইন এ মাইনাস বি সূত্র, অর্থাৎ সাইন এ কস থিটা সি মাইনাস সাইন থিটা সি ইন্টু কস এ, এই সূত্র। সেক্ষেত্রে এবারে দেখা যাক, আমরা জানি যে যখন সাইন থিটা সি সমান না, এই সূত্রটা তো আমরা পাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে সাইন থিটা সি সমান হচ্ছে 1/b, এই সম্পর্কটা রয়েছে। আচ্ছা, এটা কি করে এলো এটা আমরা একবার দেখে নিই। দেখো, যখন ঘন থেকে, ধরে যাক এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে এয়ার, থিটা সি সংকট কোণে যদি এসে পড়ে তাহলে কি হবে, গা ঘেঁষে দুটো তলে বিভেদ তলে গা ঘেঁষে যাবে, অর্থাৎ এখানটায় প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখব, যেহেতু গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, অতএব জি মিউ এ, গ্লাসের সাপেক্ষে এয়ারের যে হচ্ছে প্রতিসরাঙ্ক, জি মিউ এ সমান কত হবে, স্নেলসের ল অনুযায়ী এটা হবে সাইন থিটা সি বাই প্রতিসরণ কোণের সাইন, অর্থাৎ সাইন 90। ঠিক আছে, দিলে এটা এখানে আমরা পাবো জি মিউ এ সমান কি হয় বলতো, জি মিউ এ সমান হচ্ছে এটা হবে 1/a মিউ জি, এটা তো আমরা আগেই দেখেছি। আর 1/1 মিউ জি মানে এটাকে সিম্পলি লেখা যায় মিউ বলে, মানে মিউ জি, এটা সমান তাহলে দাঁড়াবে কি সাইন থিটা সি। এই রিলেশনটা আমরা পেলাম যে সাইন থিটা সি সমান তাহলে 1/মিউ, এটা আমরা প্রুফ করে নিলাম যে তাহলে সাইন থিটা সি সমান তাহলে কি হবে 1/মিউ, বা ওটা সিম্পলি বা মিউ জি, বা ওটাকে সিম্পলি মিউ বলে লেখা হয়। ওকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা সি সমান হচ্ছে 1/মিউ, তাহলে কস থিটা সি সমান কত হবে, কস থিটা সি সমান হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি সমান, তাহলে দাঁড়াবে এটাকে মানটাকে যদি বসিয়ে দিই তাহলে একবারই লিখে দিচ্ছি মিউ স্কোয়ার মাইনাস 1, আর রুটের বাইরে আমি নিয়ে নিলাম, তাই তো, ওটা রুটের বাইরে হলে হবে মিউ। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা সি মানে 1/মিউ স্কোয়ার, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা রুটের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে মিউ। তাহলে এবারে এই মানটা যদি আমরা যদি এখানে মানটা বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাইন আই এম সমান মিউ, এখানটা সাইন এ আর কস থিটা সির জায়গায় এই মানটা আমরা বসাচ্ছি মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ দিয়ে, এটা হলো সাইন এ মাইনাস সাইন থিটা সি মানে 1/মিউ আসছে, এই যে এখান থেকে 1/মিউ আর হচ্ছে কস এ, অতএব এটা মিউ তো কেটে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি √মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ, অতএব বা এটাকে লেখা যায় আইএম দিয়ে, আইএম সমান হচ্ছে সাইন ইনভার্স দিয়ে যা পেয়েছি মিউ স্কোয়ার মাইনাস 1 সাইন এ মাইনাস কস এ। ঠিক আছে, তাহলে এই রিলেশনটা আমরা প্রুভ করলাম। তাহলে কি হলো, নির্গত রশ্মি পাওয়া যদি আমাদের উদ্দেশ্য থাকে তাহলে এই আইএমটা হচ্ছে মিনিমাম অ্যাঙ্গেল, মানে এর থেকে বেশি অ্যাঙ্গেলে যদি পড়ে তাহলে কিন্তু আমরা রশ্মি সহজেই পাবো, কারণ সেক্ষেত্রে আটুটা থিটা সি থেকে কমে যাবে। আর যদি রশ্মি না পাওয়া আমাদের উদ্দেশ্য থাকে, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি এখানে হয়,
তাহলে সেক্ষেত্রে এই আইএনটাই তখন আই ম্যাক্স হিসাবে বা আই ম্যাক্সিমাম হিসাবে ট্রিট করতে হবে। মানে এর থেকে যদি আরো কম অ্যাঙ্গেলে যদি এসে পড়ে তাহলে আমরা রশ্মি সেক্ষেত্রে পাবো না। ঠিক আছে, তাহলে এটা আমরা এই সূত্রটা আমরা পেলাম। নির্গত রশ্মি পাওয়ার ক্ষেত্রে আমরা তাহলে দেখলাম যে আপতন কোণের মিনিমাম মানটা হচ্ছে এটা আমরা দেখেছি। তার মানে এই আপতন কোণ যদি বাড়াতে থাকি তাহলে আমরা নির্গত রশ্মি সহজেই পাবো। তা সত্ত্বেও এখানে নির্গত রশ্মি পাওয়া না পাওয়ার পেছনে আরেকটা বিষয়ের কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আছে, সেটা হচ্ছে এই প্রতিসারক কোণ বা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, এটার কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আছে। ব্যাপারটা আমরা একটু ব্যাখ্যা করি যে কিভাবে হচ্ছে। যে দেখা যাক যে নির্গত রশ্মি পাওয়ার ক্ষেত্রে তাহলে অ্যাঙ্গেল আমি বাড়াতে পারি, তাই তো? এবং এই অ্যাঙ্গেলটা বাড়িয়ে বাড়িয়ে হয়তো দেখা গেল যে আমি কি করলাম, যে এটা 90 ডিগ্রি করলাম, 90 ডিগ্রি করলাম। অর্থাৎ সেক্ষেত্রে এটা দেখাচ্ছি এরকম গা ঘেঁষে একটা রশ্মি হয়তো পড়লো আপতন কোণ। তার মানে তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা আই বলছি, আই। তাহলে এখানে কি হবে, এখানে নির্গত যে এখানে প্রতিসরণ যে কোণ R1, তখন এটার মান কত হবে, সংকট কোণ, অর্থাৎ থিটাসির সঙ্গে সমান হবে। তাহলে এই মানটা R2 মানটা কি হবে, এটা বেড়েছে মানে এটাও বাড়বে, R2টা কমবে এবং নির্গত রশ্মি পাওয়াটা অনেক বেশি সুবিধাজনক হবে। কিন্তু এমন যদি কেস হয় যে খেয়াল রাখো যে এই এ সমান ছিল না, এ সমান আমরা পেয়েছিলাম R1 প্লাস R2 পেয়েছি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে কিভাবে এটা নিয়ন্ত্রণ করছে। এখানে তাহলে যদি আপতিত রশ্মি এরকম গা ঘেঁষে যদি পড়ে তাহলে এখানটা R1 তাহলে হচ্ছে থিটাসি, তার মানে এটাকে আমি থিটাসি লিখতেই পারি। ঠিক আছে, যেটা কাঁচের ক্ষেত্রে এই থিটাসির মানটা হয় মোটামুটি 42 ডিগ্রি। কি করে আসছে এটা আমরা দেখি, যে সাইন থিটাসি সমান আমরা জানি যে 1/μ, যেটা কাঁচের ক্ষেত্রে মিউ সমান কত, 3/2 বা 1.5। অতএব থিটাসি সমান হচ্ছে সাইন ইনভার্স 1/1.5। এটা হিসেব করলে আমরা পাই মোটামুটি 42 ডিগ্রি থেকে একটু কম, 41 পয়েন্ট সামথিং হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 42 ডিগ্রি। ঠিক আছে, কাঁচের ক্ষেত্রে সংকট কোণ তাহলে 42 ডিগ্রি হচ্ছে। এবারে আমরা ধরে নেই যে আমরা এমন একটা প্রিজম দিলাম যার এটা ধরা যাক 90 ডিগ্রি। তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে যে এ সমান 90 ডিগ্রি, R1 প্লাস R2 আছে, তাহলে R1 এর মানটা কত, যদি এখানটায় আপতন কোণ 90 ডিগ্রি হয়, গা ঘেঁষে যদি পড়ে, তাহলে এই থিটাসির মানটা হবে 42 ডিগ্রি প্লাস R2, এই R2টা আসছে, তাহলে R2 মানটা কত হবে, R2 মান তখন দাঁড়াবে এই 90 থেকে 42 বিয়োগ করলে এটা দাঁড়াচ্ছে এটা 8, তাহলে 4 হচ্ছে 48। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 48 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন হবে কত, এই অ্যাঙ্গেলটা দাঁড়াবে 48 ডিগ্রি। তার মানে কি, এটা ঘন থেকে লঘুতে যাচ্ছে এবং এখানটা R2 মানটা সংকট কোণের থেকেও বেশি অ্যাঙ্গেল। তার মানে তখন এখানটায় নির্গত রশ্মি আর পাবো না, এখান থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রশ্মি পাওয়ার জন্য আমরা এখানে কোণটাকে বাড়িয়েও শেষমেশ আমরা কিন্তু নির্গত রশ্মি পাচ্ছি না, কারণ এখানটা এ সমান R1 প্লাস R2 থেকে দেখা যাচ্ছে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে দিচ্ছে R2 মানটা এখানটায় ম্যাক্সিমাম হতে পারে কত, যে 83 হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে 48 ডিগ্রি। ওকে, তার মানে এই R1 যেমন 83 হয়েছে,
R2রও ম্যাক্সিমাম মানটা হতে পারে থিটা সি, এবং সেক্ষেত্রে এর সর্বোচ্চ মানটা হবে 2 থিটা সি। দেখে নাও, এটা থিটা সি প্লাস থিটা সি সমান 2 থিটা সি। এখানে ছবিটা একবার আমরা দেখে নিই একটু ভালো করে, তাহলে বুঝতে পারবে। এই আমরা এখানটায় লম্ব, এখানটাতেও লম্ব ধরে নিলাম। এটা গা ঘেঁষে আপতিত হলো, এখানটায় 90 ডিগ্রি, এখানে প্রতিষ্ঠিত হলো। এখানটা R1 সমান কত হবে থিটা সি। ধরা যাক এখানটায় এর মানটা তাহলে কত হবে, এটা যদি গা ঘেঁষে যদি বেরিয়ে যায়, মানে এ যদি দেখা যায় যে 2 থিটা সি, যেটা R1 প্লাস R2 হয়, তাহলে এখানে থিটা সি হয়েছে, মানে বাকি এই R2 এটাও থিটা সি হবে। সেক্ষেত্রে কি হবে না, প্রথম প্রতিসারক তলের গা ঘেঁষে আপতিত হয়ে দ্বিতীয় প্রতিসারক তলের গা ঘেঁষে নির্গত হচ্ছে। মানে এটা কি বলবো যে প্রতিসারক কোণ যদি 2 থিটা সি হয়, তাহলে রশ্মি পাওয়ার জন্য এটা হচ্ছে সর্বোচ্চ কন্ডিশন। এই আমরা রশ্মি পাওয়ার ক্ষেত্রে বড় জোর এটাকে আমরা বাড়াতে পারি, এবং বাড়িয়েও যদি দেখা যায় এরকম কন্ডিশন আসে, সেক্ষেত্রে আমরা কোনো রকমে পাচ্ছি। অর্থাৎ যেটা কাঁচের ক্ষেত্রে দেখা যাচ্ছে কত হবে, মোটামুটি 42 ডিগ্রি গুণিত 2 সমান 84 ডিগ্রি। এই অতএব এইটার সর্বোচ্চ মান হতে পারে 2 থিটা সি, যার জন্যে আমরা নির্গত রশ্মি পাবো। এর মান কম বেশি যাই হোক না কেন আমরা পাবো। কিন্তু এর মান যদি 2 থিটা সি, যেটা কাঁচের ক্ষেত্রে 84 ডিগ্রির ওপরে যদি হয়, তাহলে কিন্তু আমরা নির্গত রশ্মি পাবো না। কারণ সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে 42 ডিগ্রি, এবং এই ক্ষেত্রে তখন 42 থেকে বেশি হবে, তার মানে তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। তাহলে নির্গত রশ্মি পাওয়ার ক্ষেত্রে আপতন কোণের আমরা মিনিমাম মান দেখেছি, কিন্তু তার উপরেও সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করছে এই প্রতিসারক কোণ এ। এই এর মান যদি লেস ইকুয়াল টু 2 থিটা সি হয়, তাহলে আমরা নির্গত রশ্মি পাবো। আর এ যদি গ্রেটার দেন যদি 2 থিটা সি হয়, তাহলে আমরা কিন্তু কোনো নির্গত রশ্মি পাবো না। আর যদি ইকুয়াল যদি হয়, এ সমান 2 থিটা সি যদি হয়, তাহলে আমরা কোনো রকমে আমরা নির্গত রশ্মিটা পাবো। অর্থাৎ সেক্ষেত্রে আপতন কোণটা 90 ডিগ্রি হবে, মানে গা ঘেঁষে প্রবেশ করবে এবং গা ঘেঁষে নির্গত হবে। অতএব প্রতিসারক কোণের সীমাস্থ যে মান রশ্মি পাওয়ার ক্ষেত্রে, নির্গত রশ্মি পাওয়ার ক্ষেত্রে, ওটা হবে 2 থিটা সি বা 2 থিটা সি থেকে কম। এটা হলে আমরা পাবো। এবার আমরা আসি আলোর আরো দুটো ধর্ম, একটা হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন, আরেকটা হচ্ছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং। বিশেষ করে এই ইংলিশ টার্মগুলো একটু তোমরা খেয়াল রাখবে, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়, যে বিচ্ছুরণটাকে তোমরা স্ক্যাটারিং বলে ফেলো, ওটা কিন্তু ভুল। বিচ্ছুরণটা হবে ডিসপারশন, বিক্ষেপণটা হবে স্ক্যাটারিং। এবার দেখতে হবে এগুলো কি কি বিষয়। বিচ্ছুরণ বা ডিসপারশনটা হচ্ছে এই প্রিজমের ভেতর দিয়ে যখন সাদা আলো, আমরা আগে যা কথাগুলো বলেছি সবই কিন্তু মনোক্রোমাটিক বা একবর্ণী আলো আমরা ফেলেছিলাম প্রিজমের উপরে। এখন কি করতে হবে, সাদা আলো বা হোয়াইট একটা রে প্রিজমের উপরে ফেলতে হবে। এটা স্লিটের মাধ্যমে কিছু সূক্ষ্ম সাদা আলো ফেলতে হবে। ফেললে দেখা যাবে দ্বিতীয় প্রতিসারক তল থেকে এরকম এই সাদা আলো ও 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে পর্দায় এসে পড়বে। সোজা কথায় এই যে সাদা আলোর 7টা বর্ণে যে বিশ্লিষ্টকরণ বা ভেঙে যাওয়া, তাকেই আমরা বলছি কি না আছে ডিসপারশন। অ্যাকচুয়ালি কি হয়, এই যে সাদা আলোতে যে বিভিন্ন বর্ণটা আছে, তাদের কিন্তু শূন্য মাধ্যমে বেগ কিন্তু একই। শূন্য মাধ্যমে বেগটা কত,
সি, এটাকে আমরা সি দিয়ে বলি, দিয়ে কত হবে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সমস্ত বর্ণের শূন্য মাধ্যমে বা এয়ার মিডিয়ামে আমরা বলতে পারি যে বেগটা একই। কিন্তু যখনই এরকম কোনো একটা স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে, কোনো একটা প্রতিসারক মাধ্যমের ভেতর দিয়ে যখন যাবে, তখন কিন্তু এদের বেগগুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং একে অপর থেকে পৃথক হয়ে পড়বে। এটি বিচ্ছুরণের প্রাইমারি কথা, যে ওরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বিভিন্ন বর্ণের ডেভিয়েশনটাও আলাদা আলাদা হবে। দেখো, আমরা এইভাবে একটা সূত্র পেয়েছিলাম যে মিউ সমান হচ্ছে c/v পেয়েছিলাম। আবার মানে সিটা হচ্ছে কি না শূন্য মাধ্যমে আলোর বেগ, মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, আর হচ্ছে ভিটা হচ্ছে মাধ্যমে কোন একটা বর্ণের আলোর বেগ। এই আমরা এইখান থেকে আবার এটাও লিখতে পারি যে মিউ প্রপোর্শনাল টু 1/λ। অ্যাকচুয়ালি কি হয় না, যখন প্রতিসরণ হয় তখন কিন্তু প্রতিসরাঙ্কের কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। আর ভি সমান কি, ভি সমান আমরা দেখতে পাই যে nλ, যেখানে ভিটা হচ্ছে আলোর বেগ, এনটা হচ্ছে কম্পাঙ্ক, এটা ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, আর ভি হচ্ছে ভেলোসিটি। এবারে দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়। আমরা জানি যে লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, কার থেকে না ল্যামডা ভায়োলেট, মানে দুটো প্রান্তে। হ্যাঁ, যে আমাদের 7টা যে বর্ণ আছে তার মধ্যে সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হচ্ছে লালের ক্ষেত্রে। এটা প্রায় কত হবে, এটা হচ্ছে 8000 অ্যাংস্ট্রম, যেখানে এই যে ল্যামডা ভায়োলেট এটা মোটামুটি 4000 অ্যাংস্ট্রম, এই হচ্ছে অর্ডারে থাকে। সুতরাং লালের ক্ষেত্রে কি হবে, লালের ক্ষেত্রে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, সুতরাং ভি রেড মানে লাল আলোর ক্ষেত্রে বেগটা ভায়োলেটের যে বেগ তার থেকে বেশি হবে, এটা আমরা বলতে পারি। তাহলে লাল আলোর জন্য এই যে কাঁচ, এখানে আমরা কাঁচ প্রতিসারক মাধ্যম হিসাবে আমরা ইউজ করেছি। তো তাহলে কি হবে না, যেহেতু ল্যামডা রেডটা হচ্ছে বেশি আমরা দেখলাম, বা ভায়োলেটটাও রেডের ক্ষেত্রে বেগটা বেশি, সুতরাং লাল আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক কম হবে। এই মিউ রেড তাহলে কি হবে, লেস দেন হবে মিউ ভায়োলেট। ঠিক আছে, তাহলে ডেভিয়েশন যখন হবে, ডেভিয়েশনটা দেখি আমরা। ডেভিয়েশনের সূত্রটা পেয়েছিলাম অবশ্য পাতলা প্রিজমের ক্ষেত্রে, ডেল্টা সমান কি মিউ -1 × a। সুতরাং বোঝাই যাচ্ছে যে লাল আলোর ক্ষেত্রে মিউটা কম, তাহলে ডেল্টাও কি হবে, কম হবে। কার থেকে না ভায়োলেটের তুলনায়। অতএব লাল আলোর ক্ষেত্রে ডেভিয়েশনটা কম হবে। আর এ তো ফিক্সড আছে, যেটা আমরা এই ছবিতেও দেখতে পাচ্ছি। এটা আমরা লিখি যে অতএব মিউ রেড হচ্ছে কম আছে ভায়োলেটের তুলনায়, অতএব ডেল্টা রেড এটা লেস দেন হবে ডেল্টা ভায়োলেট। এর ফলে যখন প্রিজমের ভেতর দিয়ে 7টা আলো, এই সাদা আলো যখন প্রবেশ করবে এবং 7টা বর্ণে বিশিষ্ট হয়ে যাবে, তখন বিভিন্ন বর্ণের ডেভিয়েশনটা আলাদা আলাদা। লালের ক্ষেত্রে যেহেতু ডেভিয়েশনটা কম, অতএব দেখাই যাচ্ছে রেডটাই থাকবে ওপরে, বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল আলোর ডিরেকশন, আপতিত আলো। আর রেডের ক্ষেত্রে ডেভিয়েশনটা হচ্ছে এই, যেখানটায় ভায়োলেটের ক্ষেত্রে ডেভিয়েশনটা হয়ে যাবে এখান থেকে বাড়ালে অনেক বেশি, যেটা আমরা এইখান থেকে এই সূত্র থেকে পেয়ে গেলাম। অর্থাৎ প্রিজমের ভেতর দিয়ে গেলে এইভাবে সাদা আলো 7টা বর্ণে বিশিষ্ট হয়ে যায় বিভিন্ন ডেভিয়েশন নিয়ে, এবং আমরা হচ্ছে বর্ণালীটা পাই। আমরা
এবার দেখব যে শুদ্ধ বর্ণালী বা পিওর স্পেকট্রাম কিভাবে গঠন করা হয়। দেখো এখানে তার ফুল ফিগারটা দেওয়া আছে। এখানে দুটো আমরা অ্যাক্রোমেটিক ডাবলেট, যেটা একটা উত্তর লেন্স বা কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্সের সমবায়, এই দুটো অ্যাক্রোমেটিক ডাবলেট তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যাতে মানে অ্যাকচুয়ালি অনেক তোমরা দেখবে এখানে অনেক সময় পাতলা উত্তর লেন্সও ইউজ করা হয়, তবু ভালো হচ্ছে অ্যাক্রোমেটিক ডাবলেট ইউজ করা, যাতে এখন এই লেন্সটাও কি হয়, এই লেন্সও তো অনেকগুলো প্রিজমের সমষ্টি, অতএব এর উপরে যখন সাদা আলো পড়বে এখান থেকেও কিন্তু বিচ্ছুরণটা হতে পারে, যাতে না হয় এই জন্যে আমরা এখানে অ্যাক্রোমেটিক ডাবলেটটা তৈরি করেছি। ঠিক আছে, তো এই একটা স্লিট থেকে সাদা আলো ফেলা হবে এই অ্যাক্রোমেটিক ডাবলেটের উপরে, যেটা F1 মানে ফোকাস দূরত্বে থাকবে। তারপরে বুঝতে পারছো যে এখান থেকে সমান্তরালভাবে বেরোবে রশ্মিগুলো। এর মাঝখানে আমরা দুটো রশ্মি নিয়ে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এর ভেতরে কিন্তু আরও অনেক রশ্মি থাকবে। তারপরে কি হবে, এই প্রিজমের ভেতর দিয়ে যাওয়ার সময় ভেঙে যাবে। আমরা ওই ওপরে যার ডেভিয়েশনটা কম, এই লাল বা রেড, আর যার ডেভিয়েশন সবচেয়ে বেশি মানে ভায়োলেট, এই দুটো কালারকে নিয়েই আমরা দেখিয়েছি। মাঝখানে অন্যান্য কালারগুলো থাকবে। এখানেও অ্যাক্রোমেটিক ডাবলেট ইউজ করা হয়েছে এবং তার ফোকাল ডিস্টেন্সে একটা পর্দা থাকবে। এখানে আমরা পর্দা বলে দিচ্ছি, স্ক্রিন থাকবে এবং এই আমরা স্ক্রিনে কি পাবো, যে শুদ্ধ বর্ণালী পাবো বা পিওর স্পেকট্রাম। পিওর স্পেকট্রামের ক্ষেত্রে কি হবে, যে সাদা আলো 7টা বর্ণে ভেঙে যাবে এবং এই যে বর্ণগুলো পৃথকভাবে এবং স্পষ্টভাবে দৃশ্যমান হবে। এটাই শুদ্ধ বর্ণালীর বৈশিষ্ট্য, যে পৃথকভাবে এবং স্পষ্টভাবে ওটা দেখা যাবে বা দৃশ্যমান হবে। এবার আমরা আসি কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন। এই জিনিসটা কি দেখি। আমরা তাহলে দেখতে পেলাম যে প্রিজমের ভেতর দিয়ে বিচ্ছুরণের মাধ্যমে ভায়োলেটের সবচেয়ে বেশি ডেভিয়েশন হয়েছে আর রেডের সবচেয়ে কম হয়েছে। আমরা ডেভিয়েশনের সূত্রটা পেয়েছিলাম এইভাবে, ডেল্টা সমান হচ্ছে μ-1 ইন্টু এ, এটা আমরা পেয়েছি। তাহলে ভায়োলেটের ক্ষেত্রে ডেভিয়েশনটা সবচেয়ে বেশি, রেডের ক্ষেত্রে কম। তাহলে আমরা এই যে কৌণিক বিচ্ছুরণ টার্মটা হবে এই যে কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন, এটা হবে কি না ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড। এই অর্থাৎ এটা আমরা দেখি যে কত হচ্ছে ডেল্টা ভায়োলেট, তাহলে হবে মিউ ভায়োলেট মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ রেড মাইনাস 1 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। অর্থাৎ এইটাই এই কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন হলো আমরা এটা পেলাম। তবে এটাকে যদি একটু অন্যভাবে লেখা হয় তাহলে দেখো মিউ ভি মাইনাস মিউ আর বাই, এটাকে আমরা করছি মিউ মাইনাস 1 করলাম আর এখানটায় মিউ মাইনাস 1 ইন্টু এ করলাম। আমরা মিউ মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করেছি। তো মিউটা কি, এই মিউটা বুঝতে হবে। এখানে এই মিউ বলতে আসলে ভায়োলেট এবং রেডের মাঝামাঝি অর্থাৎ মিন, এটা অ্যাকচুয়ালি মিন গড়, এই দুটো প্রতিসরাঙ্কের যেটা গড় বা অ্যাভারেজ যে প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে কি হবে মানে রেড আর ভায়োলেটের মোটামুটি ধরো মাঝামাঝি থাকবে, ইয়েলো থাকবে। এটাকে তোমরা মিউ ইয়েলো, এটা কিন্তু ইয়েলো বলা যেতে পারে। ভায়োলেট আর রেডের অ্যাভারেজ বা মিন আমরা মিউ ইয়েলো বলতে পারি। যার ল্যামডা এটা ইয়েলো ক্ষেত্রে কত হবে, 4000 আর 8000-এর মোটামুটি মাঝামাঝি এটা হয় ওই 6000 আংস্ট্রম মতো হবে। একটা হচ্ছে 5890 আর একটা 5896 আংস্ট্রম, এই হচ্ছে অর্ডারে আছে ল্যামডা ইয়েলো। তো এখানে মিউ বলতে এই দুটো প্রতিসরাঙ্কের
মিন বা অ্যাভারেজ যে কালারটা রয়েছে তার যে প্রতিসরাঙ্ক সেটাকে আমরা নিলাম। তাহলে আমরা এটাকে উপর নিচ গুণ করে দিলে আমরা তাহলে পেয়ে যাব এই মিউ মাইনাস এ, এটাকে আমরা এবারে তাহলে লিখব কি না ডেল্টা, এটাকে আমরা লিখি ডেল্টা তো ভি ছিল, তাহলে এটা লিখবো তাহলে ডেল্টা বলে শুধু আমরা লিখলাম, মানে এটা অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই হবে। ওকে, এই প্রশ্নটা মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। এখানে আমরা লিখে দিচ্ছি ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সমান, তাহলে আমরা এটা পেলাম মিউ মাইনাস 1 ইন্টু এ দিয়ে এই পেয়েছি। আর বিচ্ছুরণ ক্ষমতাটা কি? বিচ্ছুরণ ক্ষমতাটা হচ্ছে এই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এই দুটোর হচ্ছে অন্তর্ফল বা বিয়োগ, এবং মিন যে ডেভিয়েশনটা, মিন যে বর্ণটা আছে তার যে ডেভিয়েশনটা, এটার অনুপাত, এই দুটোর অনুপাত, অর্থাৎ মিউ ভায়োলেট মাইনাস মিউ রেড বাই মিউ মাইনাস 1। এই টার্মটাকে আমরা বলছি কি যে বিচ্ছুরণ ক্ষমতা বা ডিসপারসিভ পাওয়ার। আর অ্যাঙ্গুলার ডিসপারশন যদি আমরা বলি তাহলে আমরা এই টার্মটা পেলাম। এবার খেয়ালটা করবে যে বিচ্ছুরণ ক্ষমতা সাধারণত দেখবে যে দু ধরনের গ্লাস পাওয়া যায়। আমরা একটা ফ্লিন্ট গ্লাস পাই, এটা সাধারণত প্রিজম তৈরির ক্ষেত্রে ইউজ করা হয়। এই ফ্লিন্ট গ্লাসের ক্ষেত্রে ডিসপারসিভ পাওয়ারটা হচ্ছে বেশি থাকে, ঠিক আছে। এই ডিসপারসিভ যে পাওয়ারটা এটা কিন্তু ফ্লিন্ট গ্লাসের ক্ষেত্রে বেশি। আবার ক্রাউন গ্লাস থাকে, ক্রাউন গ্লাস যেটা আমরা চশমা বা স্পেকটেকেল তৈরিতে আমরা সাধারণত ক্রাউন গ্লাসটা ইউজ করি। ওর ক্ষেত্রে কি হয় যে ডিসপারসিভ পাওয়ারটা বেশি, সে তো অসুবিধা হবেই। আমরা যদি চশমাতে এমন একটা গ্লাস ইউজ করলাম যেখানটায় ধরো যে ডিসপারশন পাওয়ারটা বেশি, তাহলে কি হবে, যে আলোটা এসে পড়বে ওটা 7টা বর্ণে বিশিষ্ট হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আমাদের অসুবিধা হবে। অতএব চশমার ক্ষেত্রে সেই গ্লাসই উপযুক্ত যার ক্ষেত্রে বিচ্ছুরণ ক্ষমতাটা কম হবে। অতএব ক্রাউন গ্লাসটা চশমা তৈরিতে ইউজ করা হয়। এবার আমরা আসি আলোর বিক্ষেপণ, এই যে ধর্ম বা প্রপার্টিস নিয়ে বলি। এখানে কি হয় যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যা হচ্ছে ডাইমেনশন, ওই 4000 থেকে 8000 যে আংস্ট্রম আমরা দেখলাম তার যে তরঙ্গ দৈর্ঘ্যটা, তার থেকে ছোট ডাইমেনশনের যে সমস্ত কণা আছে, এটা হতে পারে বায়ুকণা বা হচ্ছে ধুলোকণা হতে পারে। তো এদের দ্বারা যদি লাইট, মানে এদের বাতাসের বা ধূলিকণার উপরে যদি লাইট যদি পড়ে, সাদা আলো যদি পড়ে, তাহলে কি হবে, এই সমস্ত ক্ষুদ্র ডাইমেনশনের যে কণাগুলো প্রথমে সাদা আলোকে শোষণ করে নেওয়ার পরে কি করবে, যে চারিদিকে ছড়িয়ে দেবে। এই যে প্রথমে শোষণ করে নেবে তারপরে যে ছড়িয়ে দেবে, আলোর এই ধর্মটাকে বলা হচ্ছে স্ক্যাটারিং বা বিক্ষেপণ বলা হয়। এবারে দেখো যে এই বিক্ষেপণে বিভিন্ন বর্ণের যে ছড়িয়ে যাওয়ার যে ক্ষমতাটা বা ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং, হ্যাঁ, এই যে লিখে দিচ্ছি ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং, এটাকে যদি আমরা আই বলি, এই আইটা দেখা যায় এটা বিজ্ঞানী র্যালের মতানুসারে এটা আমরা জানতে পারি I proportional to 1/λ⁴। তার মানে বোঝাই যাচ্ছে যে রেডের ক্ষেত্রে, লাল আলোর যেহেতু এই যে ল্যামডা রেড যেটার দিন আমরা জানি যে ল্যামডা ভায়োলেট, অথবা এটা ল্যামডা এটা ব্লু বা ইন্ডিগো, এভাবে আমরা বলতে পারি। মানে এগুলো ভায়োলেট, ব্লু এগুলো কিন্তু কম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য হবে, তো তাদের থেকে ল্যামডা রেটটা বেশি। সুতরাং
ভায়োলেট বা ব্লুর ক্ষেত্রে স্ক্যাটারিং তীব্রতাটা কি হবে, বেশি হবে। মানে আমরা বলতে পারি যে আই ভায়োলেট এটা গ্রেটার দেন আই রেড। মানে ভায়োলেট অথবা এটা আমরা ব্লু, কাছাকাছি ব্লুটা নিয়েও বলতে পারি যে এই কালারগুলোর ছড়িয়ে পড়ার যে ক্ষমতাটা বা ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং এটা রেডের তুলনায় অনেক বেশি। এবার আমরা আকাশকে কি দেখি, নীল দেখি। অ্যাকচুয়ালি ভায়োলেট দেখার হয়তো কথা, কেননা ওর ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিংটা বেশি, কিন্তু এখানে বলা হয় যে আমাদের চোখে ভায়োলেট কালারের থেকে ব্লু কালারটা আরও বেশি সেন্সিটিভ, এটা একটা ব্যাপার। তো সেই জন্যেই আমরা এবং ব্লু কালারটাই কি হবে, বেশি ছড়াচ্ছে, লালের থেকে বেশি ছড়াচ্ছে, এই জন্য আমরা আকাশটাকে আমরা ব্লু দেখি বা আমরা নীল দেখি। আবার অন্যদিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে বিপদ সংকেত রূপে লাল আলোটা ইউজ করা হয়। কারণটা কি না, লাল আলোর ছড়িয়ে পড়ার প্রবণতাটা কম থাকে, তার ফলে কি হবে, অনেক দূর থেকে লাল আলোটাকে দেখা যাবে। হ্যাঁ, বিপদ সংকেত রূপে যখন ব্যবহার করা হয় তখন অনেক দূর থেকে যখন লাল আলোটা আসবে দর্শকের চোখে, ওটা কিন্তু স্ট্রেট চলে আসবে, ওটা কম ছড়িয়ে পড়বে। এই জন্য বিপদ সংকেত রূপে লাল আলোটা ইউজ করা হয়। এই আর আকাশকে যে আমরা নীল দেখি তার পেছনে কিন্তু কারণটা হচ্ছে বিক্ষেপণ বা স্ক্যাটারিং। আমরা শেষে এই সমকোণী সমদ্বিবাহু প্রিজম এখানে নেওয়া হয়েছে, সেখানে এই বিভিন্ন ডেভিয়েশন বা বিচ্যুতিগুলো কীভাবে হয় দেখানো হয়েছে। খেয়ালটা রাখবে, এখানে যে তিনটে প্রিজম নেওয়া হয়েছে ওদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সমকোণী সমদ্বিবাহু প্রিজম হতে হবে। তার মানে এই যে এখানে 90 ডিগ্রি আর এগুলো 45 ডিগ্রি করে আছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো 90 ডিগ্রির ক্ষেত্রে কেমন হবে ডেভিয়েশন, 90 ডিগ্রিতে ডেভিয়েশনটা কীভাবে হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মূল জিনিসটা আমরা দেখে নিই যে এই কাচের ক্ষেত্রে যার প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, তার ক্ষেত্রে আমরা সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা পাচ্ছি 42 ডিগ্রি মতো হয়। তো এইরকম পজিশনে রেখে যদি একটা রশ্মি আপতিত হয় বা ইনসিডেন্ট হয়, তাহলে কী হবে, এখানটা লম্বভাবে আপতিত হচ্ছে বলে 0 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, 0 ডিগ্রি কোণেই ও বেরিয়ে যাবে। দিয়ে এইখানে যখন পড়বে, এই প্রতিসারক তলে যখন পড়বে, তখন এই অ্যাঙ্গেলটা কত হবে, আপতন কোণটা কত হবে, 45 ডিগ্রি অবশ্যই হবে। এটা 90, এটা 45, তাহলে এটাও 45, তাহলে বাকি এটা 45 হবে। আর 45 হওয়া মানে বুঝতে হবে গ্লাস থেকে এয়ারে যাচ্ছে, মানে লঘু মাধ্যমে যাচ্ছে। তো সংকট কোণ আছে 42 ডিগ্রি আর এখানে পড়ছে 45 ডিগ্রি, তার মানে অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে। অর্থাৎ এই রশ্মির সঙ্গে এইটা কি হবে, লম্ব হয়ে যাবে। কেন না, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর তাই যদি হয় তাহলে এই রশ্মির সঙ্গে এই রশ্মিটা 90 ডিগ্রি হবে, দিলে এখানটা লম্বভাবে পড়বে, স্ট্রেট বেরিয়ে যাবে। এই একই জিনিসটা আমরা এখানে জাস্ট প্রিজমটাকে আমরা ঘুরিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে যদি আমরা রেটাকে ফেলি তাহলে সেই একই যুক্তিতে আমরা বলতে পারবো এখানটায় 180 ডিগ্রি ডেভিয়েশন হবে। এখানটায় একবার অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে আর এখানটাতেও একবার অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে, মানে প্রত্যেকটা জায়গায় 42 থেকে বেশি অ্যাঙ্গেলে পড়ছে। আমরা আরেকটা রশ্মিও যদি এঁকে দেখি এইরকম ওয়েতে যাবে, তার মানে এখানটা বস্তু যদি এইভাবে থাকে তো সেক্ষেত্রে কি হবে, বস্তুটা কিন্তু ইনভার্টেড হয়ে যাবে, তার মানে অবশিষ্ট হয়ে যাবে। ওকে, আর 0 ডিগ্রি ডেভিয়েশনের ক্ষেত্রেও এইরকমভাবে আমাদের রে ডায়াগ্রামটা আঁকতে হবে। যেখানটা খেয়াল রাখবে এই বেসে যখন পড়বে না রশ্মি, একইরকমভাবে দেখানো যায় এখানটায় সংকট কোণের থেকে বেশি কোণে আপতনের ফলে এখানটা অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন হবে এবং এই ওয়েতে যাবে। এবং এখানটায় যে ইমেজটা পাবো এটাও কিন্তু মূল বস্তুর সাপেক্ষে ওটা ইনভার্টেড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।